আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার দাবি চীনের। আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার জানাজার খবর। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এলো ডিসেম্বরে। ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, ভুল করলে গুনতে হবে বড় মাশুল। মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে দেশদ্রোহী বললেন বিজেপি নেতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত বন্ধ করার জন্য মধ্যস্থতা করার দাবি তুলেছেন চীন। মঙ্গলবার বেইজিং এ আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের বৈদেশিক সম্পর্ক নিয়ে একটি আলোচনা সভায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই দাবি করেন। এ সময় ভারত ও পাকিস্তানের সংঘাত ছাড়াও বেইজিংকে মিয়ানমারের উত্তেজনা, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে উত্তেজনা এবং ইরানের পারমাণবিক সমস্যা সহ অন্যান্য বৈশ্বিক সংঘাতের জন্য তিনি শান্তি আলোচক হিসাবে তুলে ধরেছেন। ওয়াং বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আমরা কাজ করেছি এবং মূল কারণগুলি খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করেছি। এই নীতি অনুসরণ করে আমরা উত্তর মিয়ানমার, ইরানের পরমাণু বিষয়ক ইস্যু, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা, ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয়টি এবং হালে ঘটা কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘাতে মধ্যস্থতা করেছি। তিনি আরও বলেন, এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে স্থানীয় যুদ্ধ এবং সীমান্ত আন্তঃসংঘাত যে কোনো সময়ের চেয়ে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। ভূরাজনৈতিক অস্থিরতাও ছড়িয়ে পড়তে থাকে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একটি বস্তুনিষ্ঠ এবং ন্যায্য অবস্থান গ্রহণ করেছি এবং লক্ষণ এবং মূল কারণ উভয়কেই মোকাবিলা করার দিকে মনোনিবেশ করেছি। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করলেও গত 7 মে ভোরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান অপারেশন বুনিয়ান উল মারসুস পরিচালনা করে পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে 4 দিনের তীব্র সংঘাত শেষে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। পাকিস্তান বিষয়টি স্বীকার করলেও ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে ভারত। নয়াদিল্লির দাবি, যুদ্ধবন্ধে তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে একটি চুক্তিতে পৌঁছেছিল, যেখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না, এমনকি ট্রাম্পেরও কোনো কৃতিত্ব নেই। ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক নেতৃত্ব সংঘাত কমানোর উদ্যোগ নেয়। 10 মে ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের সঙ্গে তা পাকিস্তানি সমকক্ষের যোগাযোগের পর নিয়ন্ত্রণ রেখা জুড়ে গোলাগুলি ও সামরিক তৎপরতা বন্ধে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত কয়েক মাসে বারবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তিনি আরও দাবি করেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল শান্তি প্রতিষ্ঠার আসল অস্ত্র। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা গতকাল বুধবার 3টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। এরপর তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হয়। বিশ্বের সব আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তার জানাজার খবর প্রকাশ করা হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় আসেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক শোকাহত মানুষ। ভারতের টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়।
প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২,৬৭,লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 10,41,00,000 ডলার রেমিটেন্স। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছে ৩22,66,90,000 ডলার। এর আগে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত মার্চে। সেই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩29,56,30,000 মার্কিন ডলার। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 57,23,60,000 ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে 35,35,20,000 ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে 229,39,40,000 ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 68,70,000 ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, 28 থেকে 31 ডিসেম্বর দেশে এসেছে 47,47,70,000 ডলার রেমিটেন্স। ডিসেম্বরের 21 থেকে 27 তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 57,97,80,000 ডলার। 14 থেকে 20 ডিসেম্বর দেশে রেমিটেন্স এসেছে 66,60,000 ডলার। ডিসেম্বরে 7 থেকে 13 তারিখ পর্যন্ত দেশে এসেছে 87,50,90,000 ডলার রেমিটেন্স। আর ডিসেম্বরের প্রথম 6 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 63,80,000 ডলার। এর আগে গত নভেম্বরে এসেছিল 288,95,20,000 ডলার রেমিটেন্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে 256,34,80,000 ও 268,58,80,000 মার্কিন ডলার রেমিটেন্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল 242,18,90,000 ও 247,80,00,000 ডলার রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3,032,80,00,000 মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি এবং এর আওতা বাড়িয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে রাষ্ট্রপতি। নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানার পরিমাণ 300 টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 2,000 টাকা করা হয়েছে। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। দু সালের মূল আইনটি সংশোধন করে জারি করা এ অধ্যাদেশে জনস্বাস্থ্যের সুরক্ষায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বিধানে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। এখন থেকে কেবল সরকারি অফিস বা হাসপাতাল নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল, পরিবহন টার্মিনাল, পার্ক ও মেলায়ও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এমনকি ভবনের বারান্দা, প্রবেশপথ এবং আশেপাশের উন্মুক্ত স্থানেও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অধ্যাদেশের অন্যতম বড় পরিবর্তন হলো পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা স্মোকিং জোন ব্যবস্থায় বিলুপ্তি। আগের আইনে নির্দিষ্ট স্থানে ধূমপানের সুযোগ থাকলেও নতুন সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো পাবলিক প্লেসে ধূমপানের জন্য আলাদা কোনো জায়গা রাখা যাবে না। এছাড়া তামাকজাত দ্রব্যের প্যাকেজিং এর ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে তামাকের প্যাকেটে স্ট্যান্ডার্ড প্যাকেজিং অনুসরণ করা বাধ্যতামূলক। সিগারেটের প্যাকেটের গায়ে বর্তমানে যে 50% জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকে, সেটি বাড়িয়ে এখন থেকে 75% এলাকা জুড়ে মুদ্রণ করার বিধান যুক্ত করা হয়েছে। তামাকের ব্যবহার কমিয়ে আনতে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকারের পক্ষ থেকে এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বছরের শুরুটা জমকালোভাবে উদযাপন করার পরিকল্পনা করেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ পেল না। ভারতের মথুরার এক পানশালায় নববর্ষের রাতে অনুষ্ঠানের অনুমতি থাকা সত্ত্বেও হঠাৎই বিতর্কের মুখে পড়লেন তিনি। মথুরায় স্থানীয় কিছু সাধু দাবি তুলেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র শহরটি কালিমা লিপ্ত হতে পারে। তাই তারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি লিখে সানি লিওনের অনুষ্ঠান বাতিল ও আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সানি লিওন নিজে এক ভিডিও বার্তায় বলেছেন, আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য মুখিয়ে আছি। সেখানে সকলের সঙ্গে দেখা হবে, আনন্দ উদযাপন করব। আশা করি এই রাতই স্মরণীয় হয়ে থাকবে।
তবে স্থানীয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে মথুরা একটি পবিত্র স্থান। সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমির সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত পৌঁছে দেয়। শহরকে অপবিত্র করার চেষ্টা চলছে। চিঠিতে আরো বলা হয়েছে, ভক্ত ও ধর্মপ্রাণরা এখানে ভজন কীর্তন ও পুজো পাঠের জন্য আসে। এমন পরিস্থিতিতে এই অনুষ্ঠান তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এর ফলে সানি লিওন অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে। বছরের শুরুতে বিতর্কে ঘেরা এই ঘটনা এখনো সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ। মুস্তাফিজকে দলে নেয় শাহরুখকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এক জনসভায় সোম বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে তো অন্যদিকে আইপিএলে ক্রিকেটারদের কেনা হচ্ছে। বিশ্বাসঘাতক চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকায় কিনেছেন। তিনি আরও বলেন, এই ধরনের বিশ্বাসঘাতকদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। শাহরুখের উদ্দেশ্যে সঙ্গীত সোম আরও বলেন, এই দেশের মানুষ আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনি টাকা পান তাহলে আপনি এই দেশ থেকে পাবেন, কিন্তু আপনি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বিজেপি নেতা আরও বললেন, রহমানের মতো খেলোয়াড় যাদের 16 ডিসেম্বর আইপিএল খেলোয়াড়দের নিলামে 9.2 কোটি টাকায় কেনা হয়েছিল, তারা ভারতে এলে বিমানবন্দর থেকে বের হতে পারবে না। এদিকে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বিজেপির সমালোচনা করে বলেছেন, এটি একটি বিশ্বাসঘাতক দল। তারা শাহরুখ খানকে শুধুমাত্র মুসলিম বলে আক্রমণ করছে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।